বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের বর্তমান অবস্থা কি, কোন জায়গা থেকে টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে বা সেই সক্ষমতা আসলে কতটা, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, স্বাগত আপনাকে খেলা যোগে। আমরা আসলে যে সিরিজটা দেখছি শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কার মাঠে গিয়ে সিরিজ জেতাটা যে কোনো দলের জন্য চ্যালেঞ্জিং, সেটা তো অবশ্যই, কিন্তু বাংলাদেশের যে পারফরমেন্স এই মুহূর্তে সেটা আসলে এক্সপেক্টেড কিনা, বা এই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানোটা আসলে এক্সপেক্টেড কিনা? বাংলাদেশ আসলে শ্রীলঙ্কার সঙ্গে আপনি যদি একে তো হচ্ছে আপনি প্রথমে যেটা বললেন শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ জিতে আসা, যে রিসেন্ট টাইমে আমরা দেখেছি ভেরি ডিফিকাল্ট যে কোনো দলের জন্যই, বাট আবার জিতেছেও। বাংলাদেশের যেটা হচ্ছে যে যদি ট্র্যাক রেকর্ড দেখেন এগেন্স্ট শ্রীলঙ্কা, অ্যাটলিস্ট শ্রীলঙ্কায় গিয়েও আমার মনে আছে যে আমরা কখনোই খালি হাতে কিছু ফিরি না, এদের সিরিজ ড্র করছি বা কিছু না কিছু নিয়ে আসছি। এই সিরিজে আমরা প্রথম টেস্টটা ড্র করেছি, পরের টেস্টে হেরেছি, সিরিজ হার টেস্ট সিরিজে। ওয়ান ডেতেও আমরা সেকেন্ড ওডিআইতে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা খারাপ খেলেছে, এই কারণে আসলে বাংলাদেশ জিততে পেরেছে, কারণ বাকি দুটো ম্যাচে আসলে বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছে তাই। টি-20তে যেটা হয়েছে, প্রথম টি-20তেও আসলে বাংলাদেশ এটা আসলে এক্সপেক্টেডই ছিল, মানে আমরা তো মনে হয় না যে বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যান এখন বাংলাদেশকে নিয়ে খুব আহামরি কোনো আশা নিয়ে খেলা দেখতে বসে। ইনফ্যাক্ট খেলায় দেখতে বসে এখন খুব কম অডিয়েন্স, আমার আশেপাশে সারাউন্ডিংয়ে আমি যদি এখন দেখি, জিজ্ঞেস করি অনেকেই, ফলে এইটা আসলে এক্সপেক্টেডই ছিল। এখন ঘুরে দাঁড়ানোর যে বিষয়, আসলে বাংলাদেশ কতবার কত জায়গা থেকে ঘুরে দাঁড়াবে, কারণ বাংলাদেশ টানা এরকম পারফরমেন্স করে যাচ্ছে, হঠাৎ হঠাৎ ম্যাচ জিতছে, মোটামুটি খেলছে, কেউ একটা দুটো ইন্ডিভিজুয়াল ঝলক দেখাচ্ছে, কিন্তু ওভারঅল টিম হিসেবে বাংলাদেশ এখন আসলে ব্যর্থই বলতে হবে। নিঃসন্দেহে টিম হিসেবে যে ব্যর্থতা সেটা তো আলটিমেটলি রয়েছেই, কিন্তু আমরা জানি যে পারফরমেন্সের হিসেবে অনেক সময় হচ্ছে যে ব্যাড প্যাচ যেতে পারে, একজন ক্রিকেটারের খারাপ সময় যেতে পারে, সেটা বিরাট কোহলির ক্ষেত্রেও হয়, কিন্তু একটা টিমের টোটাল পুরো টিমের ব্যাড প্যাচ যাওয়া সেটা আসলে কতটা স্বাভাবিক? এটা মোটেই স্বাভাবিক না, এবং এর কারণ হচ্ছে যে দায় শুধু ক্রিকেটারদের না, আমার মনে হয় টিম ম্যানেজমেন্টরা। কারণ আপনি যদি দলটার দিকে তাকান, আপনি দেখেন যে এই দলে মিডল অর্ডার বলে কিছু নেই, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। ওপেনারকেই চেষ্টা করা হচ্ছে মিডল অর্ডার হিসেবে খেলানোর জন্য, অথবা একেবারে লোয়ার মিডল অর্ডার বা স্লগ হিটার যিনি, তাকে নিয়ে আসা হচ্ছে মিডল অর্ডারে। ফলে নাইমকে আপনি দেখেন 4 নম্বরে খেলানো হয়েছে, শামীম পাটোয়ারিকে উপরে খেলানো হচ্ছে, আবার মেহেদী হাসান মিরাজকে শামীম পাটোয়ারির উপরে খেলানো হচ্ছে যখন দলের দরকার আসলে তাকে। ফলে সব মিলে এই দলটার আসলে চলছে একেবারে লেজে গোবরে অবস্থা। আপনি যদি দেখেন ওপেনিংয়ে আমাদের হয়তো মাঝে মধ্যে খুব ভালো শুরু পাচ্ছি, আমরা তখন একটা মোটামুটি মনে হচ্ছে একটা চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করেছেন, যখন ওপেনারও ফেল করছে আমাদের দলটা খুবই বাজেভাবে কলাপস করছে। কারণ মিডল অর্ডারে আসলে আমরা যে এই যে আমাদের যে ব্যাটিং কলাপস হয় মাঝে মধ্যে, 7 রানে 6 উইকেট পড়ে যাচ্ছে, 5 রানে 7 উইকেট পড়ে যাচ্ছে, এই ঘটনাগুলো ঘটেই যখন হচ্ছে আপনার দলের আসলে মিডল অর্ডারে ওরকম কেউ নেই যিনি মুশফিক, রিয়াদ অথবা তামিমের মতো উপর থেকে নিচ পর্যন্ত খেলবেন। এখন এই নামগুলো আমাদের বলতে হচ্ছে, কারণ হচ্ছে যে আসলে আমরা এদের যে কথাটা সবাই বলে যে এদের বিকল্প কোথায়, এদের বিকল্প আসলেই তৈরি হয়েছে কিনা বাংলাদেশ দলে, সেটার এখন এই সিরিজটা একটা সুযোগ ছিল সেই স্টেটমেন্টটা দেবার, এবং সেখানে আসলে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে, বরং ঘুরে ফিরে আমাদের এই নামগুলো আবার মনে করতে হচ্ছে যে হ্যাঁ, এরকম কেউ নেই এখন দলে ধরে খেলার মতো। ফলে বাংলাদেশ দলের আসলে এখন মূল কনসার্ন যেটা হচ্ছে ব্যাটিংটাই। নিঃসন্দেহে ব্যাটিংয়ের কথাটা যেহেতু আসছেই, সেক্ষেত্রে আলোচনার সামনে আসছে যে ব্যাটিং কোচ আসলে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করছেন। এর আগে অনেক আলোচনা হয়েছে যে দেশি কোচদেরকে ঠিকভাবে বিচার করা হয় না, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, এবং আলটিমেটলি দেখা গেল যে একজন দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যার ঘরোয়া ক্রিকেটে আসলে অ্যাজ এ কোচ অনেক সুনাম রয়েছে, বিপিএলে সফলতম কোচ তিনি, ন্যাশনাল টিমে ব্যাটিং কোচের দায়িত্বটা তিনি সামলাচ্ছেন, এবং যে কতদিন ধরে তিনি সামলাচ্ছেন বাংলাদেশ নিয়মিত ব্যাটিং কলাপস করছে। এটা কি আসলে মানে এটার পেছনে কি কোচের দায়, নাকি আলটিমেটলি প্লেয়ার না থাকাটাই মূল কারণ? আমি আসলে পুরোপুরি কোচের দায় দেবো না অবশ্যই, কারণ এই কোচ প্রথমত হচ্ছে হ্যাঁ ঘরোয়া ক্রিকেটের সফল কোচ আপনি বললেন, এবং এই কোর অফ প্লেয়ারকে নিয়েই তিনি কাজ করে থাকেন, তার বিপিএলে বলুন বা তার ডিপিএলে বলুন, সব জায়গায়। ফলে এই ক্রিকেটাররা যদি তার সঙ্গে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে, এবং ক্রিকেটাররা বারবার তার রিয়াকশন জানিয়েছেন যে হ্যাঁ তারা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করে বেশ কমফোর্টেবল, জাকিরের কথা আমরা বলতে পারি যিনি আসলে তার উন্নতিটা চোখে পড়ার মতো, বাট বাকিদেরটা কেন হচ্ছে না, এবং সেক্ষেত্রে ব্যাটিং কোচের দায় আসলে কতটুকু। এখন দেখেন যে প্রত্যেকটা দেশে এখন আসলে তাদের দেশীয় কোচদের রাখার একটা কোচিং স্টাফে রাখার একটা প্রাধান্য আছে। বাংলাদেশে চলটা কখনোই ছিল না, খুবই সাম্প্রতিক সময়ে সহকারী কোচ বা ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হচ্ছে। এখন একটা কথা সবসময়, এটা তো আপনিও জানেন যে নিশ্চয়ই কোচরা গিয়ে খেলে দেবেন না,
বাট কোচরা যেটা করবেন যে প্র্যাকটিসের সময় ব্যাটসম্যানদের পার্টিকুলার জিনিসগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু আমরা যদি দেখি দিনের পর দিন একজন ব্যাটসম্যান একইভাবে খেলে আউট হচ্ছেন, খুব বেসিক জিনিসগুলোতে গ্যাপ থেকে যাচ্ছে, তখন আসলে কোচের প্রসঙ্গটা সামনে আসে এবং এই জায়গাটায় অবশ্যই কিছুটা হলেও দায় মোহাম্মদ সালাউদ্দিনকে নিতে হবে যে তিনি কি তাহলে আইদার তিনি ব্যাটসম্যানদের ঠিকমতো বোঝাতে পারছেন না, তার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তাকে নিয়ে কাজ করতে পারছেন না সফলভাবে, অথবা তার সঙ্গে ব্যাটসম্যানদের কমিউনিকেশনটাই হচ্ছে না। ফলে এই জায়গাটা আমি জানি না এটা আসলে কোচ এবং ক্রিকেটারদের মধ্যে একটা কেমিস্ট্রিটা কীভাবে দাঁড়াবে, কারণ এই কোচের সঙ্গে ম্যাক্সিমাম ক্রিকেটারই খুব পরিচিত, তারা খেলে থাকেন, কিন্তু কেন তাহলে তারা একইভাবে বারবার একই ম্যাচে আউট হবেন একই সিরিজে, সেইটা আসলে কোচকে তো প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দেয়। একই সঙ্গে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা তো আছেই, বাট একই সঙ্গে যেরকম ব্যাটসম্যানদের মাঠে গিয়ে পারফর্ম করতে হবে, বাট একই সাথে নিশ্চয়ই যে ভুলটা আমি আগের ম্যাচে করেছি সেই ভুলটা আমি পরের ম্যাচে করবো না। আমি আমার ব্যাটিং কোচ যদি থাকে, অ্যাজ এ কোচ যেহেতু মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্বটা এখন সামলাচ্ছেন এবং বাংলাদেশ নিয়মিত ব্যাটিং কলাপস করছে, কোচ হিসেবে তার তো আসলে দায়িত্বের আওতায় পড়ে যে এই সমস্যাটার কিভাবে সমাধান করা যেতে পারে, সেটা প্লেয়ার চেঞ্জ করে হোক কিংবা প্লেয়ারদের যে টেকনিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেটা কোনোভাবে সমাধান করে হোক, মানে টিমের যেহেতু তিনি একজন ব্যাটিং কোচ, সমস্যার সমাধানটাও তো নিশ্চয়ই তার দায় অবশ্যই তার, এবং হেড কোচ সহ পুরো কোচিং স্টাফেরই আসলে টিম ম্যানেজ। বাট পার্টিকুলারলি ব্যাটিং কোচের কথাই যদি বলি, চেঞ্জ কিন্তু করছে বাংলাদেশ দল, কিন্তু খুব লাভ হচ্ছে না, কারণ চেঞ্জ করে কি হচ্ছে যে কম খারাপ করছে তাকে নিয়ে আসছে, এবং অনেক সময় সেই চেঞ্জগুলো খুব প্রশ্নবিদ্ধ থাকে যাচ্ছে ওকে কোন ক্রাইটেরিয়ায় নেওয়া হচ্ছে এই দলে। ফলে এই জায়গাটায় আসলে আমাদের যে স্কোয়াড আমরা যদি দেখি 15 জন 16 জনের, সেখানে আসলে ঘুরে ফিরে যাদেরকে খেলানোর কথা তাদেরকেই খেলানো হচ্ছে। এখন ব্যাটিং কোচের ব্যর্থতার দায়িত্ব নিতেই হবে, কিন্তু এটার সমাধানটা কি? আপনি কোচ যদি স্যাক করে দেন, লেটস সে আমরা আরেকটা কোচ আনলাম, কিন্তু সেটা আনলেই যে আমাদের ব্যাটসম্যানদের যে এখন যে ব্যাট প্যাচ বা খারাপ সময় বা তাদের যে ব্যর্থতা সেটা কাটিয়ে উঠবে তারা, সেটার তো কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশের। ফলে এই প্রশ্নটা আসলে এইটার একটা খুব একটা গ্রে লাইন আছে যে এখানে ব্যাটিং কোচ কিভাবে নিজেকে তার ব্যাটসম্যানদের সমস্যার সমাধানে কাজ করবেন, নিবেদন করবেন, একই সঙ্গে ব্যাটসম্যানরা কীভাবে তার কোচের ওই ট্যাকটিক্সগুলোকে নিয়ে নিজেকে ডেভেলপ করবে সেই চেষ্টাটা আছে কিনা। বাংলাদেশ দলে প্র্যাকটিসে অনেক কথা হয় যে কজন ক্রিকেটার প্র্যাকটিসে মনোনিবেশ রাখেন, এক মুশফিকুর রহিমের কথা আমরা সবসময় বলি, কিন্তু বাকিদের কথা আমরা কি আসলে কতটা জানি যে নেটে তারা কতটা সময় দিচ্ছেন, তারা কিভাবে নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করছেন, এইটা কিন্তু আসলে আমরা খুব বেশি দেখি না, আমরা প্র্যাকটিস কভার করতে গিয়েও খুব বেশি চোখে পড়ে না খালেদ। কিন্তু আমরা ধরে নেই যে এখানে কোচের একটা দায় রয়েছে, কিন্তু যখন একজন ক্রিকেটার নিয়মিত ব্যাট প্যাচের ভেতর দিয়ে যাচ্ছেন বা কোচের হাতে ওই লেভেলের অ্যাসেট নেই যারা কিনা নিয়মিত পারফর্ম করবেন, সেক্ষেত্রে আসলে সমাধানটা কি? এক্ষেত্রে সমাধান আপনার তখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ঘরোয়া ক্রিকেটের দিকে তাকাবেন। আপনার ডোমেস্টিক ক্রিকেট আসলে কারা ভালো করছে, কাদেরকে আপনার মনে হয় যে টেকনিক্যালি খুব সাউন্ড, কাকে নিয়ে আপনি মনে হয় যাচ্ছে এই ছেলেটাকে নিয়ে একটু কাজ করলেও ইন্টারন্যাশনালের জন্য বেটার হবে, সেটার জন্য আমাদের এই টিম আছে, আমাদের হাই পারফরমেন্স টিম আছে। সো সেই দিকে আসলে নজরটা এখন দিতে হবে। আন্ডার 19 খেলছে, ফলে এই কোর অফ ক্রিকেটারের দিকে এখন চোখ দেওয়া ছাড়া উপায় নেই। আপনি নিশ্চয়ই আউট অফ দ্য ব্লু একজন ক্রিকেটারকে আপনি এখন নিয়ে আসতে পারবেন না। ফলে আমার যারা রেগুলার এখন খেলছে বা পারফর্ম করছে তাদের মধ্য থেকেই এখন আপনার আসলে কাউকে চুজ করতে হবে এইটার সমাধানে, এবং সেক্ষেত্রে এই ক্রিকেটারদের তাদের আসলে ওই মেসেজটা যাওয়া পরিষ্কার যে কেউই আসলে তার প্লেসটাকে যেন গ্রান্টেড হিসেবে ধরে না হয়। ইনফ্যাক্ট তানজিদ তামিমকে আমরা দেখছি স্ক্রিনে, লিটন কুমার দাস টানা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তামিমের আমি বলবো যে তারও ব্যর্থতার দায়টা নিতে হবে যে তিনি কেন ইনিংসটা লম্বা করতে পারছেন না বা শেষ করে আসতে পারছেন না, তিনি তার রোল কি 50তেই সীমাবদ্ধ দেখে খুশি হতে চান কিনা। ফলে এই কাজগুলোও কিন্তু একজন ব্যাটিং কোচের, এবং সেই জায়গাটাই অবশ্যই মোহাম্মদ সালাউদ্দিনের দায়িত্ব নিতেই হবে। বাট একই সাথে এটা সমাধানে আসলে এই ক্রিকেটারদের মধ্য থেকে সমাধান করতে হলে অফকোর্স যেটা ক্যাপ্টেন মিরাজও বলেছেন, আমাদের খুব ফেভারিট একটা কথা, সময় দিতে হবে তাদেরকে, কিন্তু কত সময় আমরা দিব। সো এটার পাশাপাশি তাহলে এখন ডোমেস্টিক ক্রিকেটে দেখাতে হবে, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে আমাদের খুব বেশি খেলা নেই এখন। ফলে এই টিম বা আন্ডার 19 টিম বা হাই পারফরমেন্স টিম, যেটা শ্যাডো টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে থাকে, এগুলো থেকে আসলে আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে যে আচ্ছা আমরা ওর রিপ্লেস হিসেবে আমরা কাকে দেখতে পারি, নিতে পারি। নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশ এখন যে সিচুয়েশনের ভেতর দিয়ে রয়েছে, অর্থাৎ একটা বেশ খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, সিনিয়র ক্রিকেটাররা অবসরে চলে গেছেন, তাদের জায়গায় নতুন যারা এসেছেন অনেকেরই আসলে 10 বছরের মতন ক্যারিয়ার হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই জুনিয়র ক্রিকেটার দায় নিতে না পারা, সেই বিষয়গুলো কি এখনো ক্রিকেটারদের ভিতরে কাজ করে কিনা? আমার মনে হয় যে একটু তো দলটা এখন ইমব্যালেন্স হয়েছে। আপনি যদি দেখেন আগে একটা প্রপার সেট অফ ক্রিকেটার ছিল আমাদের, যারা ধরেন
একটা দীর্ঘ সময় ধরে ন্যাশনাল টিমে খেলছিল, হঠাৎ করে সেই জায়গাটা একটু ভ্যাকুয়াম হয়ে গেছে। ফলে যারা ধরুন এতদিন হয়তো বা দায়িত্ব নিতে হয়নি, তাদেরকে এখন দায়িত্বটা নিতে হচ্ছে। লেটস সে মেহেদী হাসান মিরাজ, তিনি আজীবনই সিনিয়র ক্রিকেটারদের আড়ালে থেকে কাজ করেছেন নিজের কাছে, এখন তাকে ফ্রন্টে চলে আসতে হচ্ছে, লিড দিতে হচ্ছে। লিটন কুমার দাস, যিনি এতটাই খারাপ সময় চলছে তার ব্যাটিংয়ের, এই সময় আবার তাকে নেতৃত্বের ভারটাও বইতে হচ্ছে। এবং একই সঙ্গে নতুন যারা হঠাৎ করে অনেকদিন পর দলে ফিরছে, ধরুন নাইম বা শামীম পাটোয়ারি, তাদেরকে ওই গ্রুমিংটা করা এবং তার দ্বারা সে সেট হয়ে যাওয়া এনভায়রনমেন্টের সঙ্গে একটু তো ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে আপনার একটা টিমের আসলে অ্যাটলিস্ট যেটা আমরা বলি যে আমরা 4-5 জন ক্রিকেটার থাকবে যারা সব ফরম্যাটে সব সময় দীর্ঘদিন ধরে খেলছে, যারা হচ্ছে দলের পিলারের মতো। বাংলাদেশ দলে এখন সেটার অভাব আছে, ফলে আপনি ঘুরিয়ে ফিরে হয়তো অনেককে খেলাচ্ছেন এবং একই সঙ্গে আমাদের ধরুন ইনজুরি কনসার্নও আছে কিছু পেসারদের, যেটা আমাদের এখন শক্তির জায়গা, সেই জায়গাটা তো তাদেরও ঘুরিয়ে ফিরে খেলাতে হচ্ছে। ফলে একটু আসলে নড়বড়ে পুরো টিমটাই আপনি যদি দেখেন, ব্যাটিংয়ে, বোলিং এবং ফিল্ডিংয়ের কথাটা খালেদ জামিল খুবই যাচ্ছেতাই অবস্থা আমরা শ্রীলঙ্কা সিরিজে দেখছি। বাংলাদেশের জঘন্যতম ফিল্ডিং হচ্ছে এবং এই জায়গাটা আসলে আমার মনে হয় ফিল্ডিং কোচকেও নিয়েও আলোচনা হওয়া উচিত যে তিনি কি তাহলে তার কাজটা কতটুকু করছেন। বাট এগেইন ফিল্ডিং কোচ হয়তো প্র্যাকটিসে সেটা দেখিয়ে দিচ্ছেন, কিন্তু ফিল্ডাররা মাঠে গিয়ে সেটা যদি সেটার ইমপ্লিকেশন করতে না পারেন, তখন নিশ্চয়ই কোচরা গিয়ে খেলে দেবেন না, এই কথাটাও কোচরা বলে থাকেন এবং ক্রিকেটারদেরও তখন ওই দায়িত্ব নিতে হবে। ফলে এটা আসলে সমানভাবে ক্রিকেটার, ম্যানেজমেন্ট, ওভারঅল বাংলাদেশ ক্রিকেটেরই আসলে এখন খারাপ সময়, কিন্তু এখান থেকে কাটানোর উপায় আমরা আসলে খুব শীঘ্রই মনে হয় না সামনে কিছু আছে। জি, আমরা আসলে তারপরও প্রত্যাশা করতে চাই যে সেই সংকটগুলো আসলে কাটিয়ে উঠুক বাংলাদেশ। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। ফয়সাল তিতুমির অনেক ধন্যবাদ খেলাযোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বর্তমান অবস্থান এবং শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ কতটা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে বা আদৌ বাংলাদেশের ক্রিকেটাররা কোন সংকটের কারণে এমন সিচুয়েশন তৈরি হলো, এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমিরের সঙ্গে। চলছে খেলাযোগ, ফিরছি একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।